আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। স্বাগতম সবাইকে আজকের পর্বে। বন্ধুরা, আমাদের এই আমি মেজর ডালিম বলছি সিরিজটি আর মাত্র একটি পর্ব হলেই শেষ হয়ে যাবে। এই সিরিজটি শেষ হয়ে যাবার পর আপনারা কোন বই নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে একটি পোল পোস্ট করা আছে, আপনারা সেই পোস্টে গিয়ে ভোট দিতে পারেন। আপনি যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি মেজর ডালিম বলছি এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ, তাই যারা এই সিরিজটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনার পছন্দের বইটির নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং চ্যানেলে পোল পোস্ট করা হয়েছে, সেখানে গিয়ে আপনার পছন্দের বইটিতে ভোট দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, তারাও যেন এই ইতিহাসগুলো জানতে পারে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন পরবর্তী আপডেটের জন্য। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। বঙ্গভবন। রাষ্ট্রপতির প্রাসাদ ছিল স্বাভাবিক, রাজকীয় এবং মনোরম। অস্বাভাবিকতা কিংবা আতঙ্কের কিছুই দৃশ্যত চোখে পড়ছিল না। বঙ্গভবনের গেটেই নজর পড়ল বিডিআরের সশস্ত্র সৈনিকরা পজিশন নিয়ে আছে। মিলিটারি সেক্রেটারির কামরায় কর্নেল হান্নাফ ও মেজর মালেককে বসিয়ে আমি ও নূর গিয়ে ঢুকলাম প্রেসিডেন্টের কামরায়। সেখানে প্রেসিডেন্টের সাথে জেনারেল ওসমানী ও কর্নেল রশিদকে আলাপরত অবস্থায় পেলাম। হুদা ব্যস্ত ছিল নোট নেয়ায়। আমরা ঢুকতেই তারা জানতে চাইলেন ক্যান্টনমেন্টের অবস্থা কী। আমি বিস্তারিত সবকিছু খুলে বলে জানালাম ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বেই ঘটেছে সবকিছু। তাদের সবার তরফ থেকে 4টি দাবি নিয়ে এসেছেন কর্নেল হান্নাফ এবং মেজর মালেক। এরা দুজনেই জেনারেল ওসমানীর কাছে বিশেষভাবে পরিচিত, তাই নাম শুনতেই ক্রোধে ফেটে পড়লেন। হাউ ক্লাউড দে গিভ দেয়ার এলিগেন্স টু খালেদ। জবাবে আমি বললাম, স্যার, মানুষের চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনশীল, এ নিয়ে ভাবনার অবকাশ নেই এখন। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে মূল সমস্যা নিয়েই ভাবতে হবে। সবাই আমাদের অভিমত কি সেটা জানতে চাওয়ায় নূর ও আমার পক্ষ থেকে আমি আমাদের অভিমত জানালাম। প্রথমত, আমি মনে করি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের এই পুঁজ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। সামরিক শক্তির দিক দিয়ে আমরাই বেশি শক্তিশালী। জনগণ এবং সৈনিকরা যখন তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে তখন এই কুদাটা তাদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। শুধু তাই নয়, তখন তারা এর বিরোধিতা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের তরফ থেকে কোনো প্রকার সামরিক অভিযানের তৎপরতা হবে আত্মঘাতী। তাদের আসল চেহারা উন্মোচিত হওয়ার আগে কোনো প্রকার সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়লে দেশের জনগণ এবং বিভিন্ন সেনানিবাসের সৈনিকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। ফলে দেশে এক ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূচনা ঘটবে। জনগণ এটাকে শুধুমাত্র সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসাবে বিবেচনা করে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সবকিছু থেকে নিজেদের দূরে সরিয়েও রাখতে পারে। এই দুই ধরনের অবস্থারই পূর্ণ সুযোগ নিবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। শান্তি প্রতিষ্ঠাকারী ত্রাণদাতা হিসেবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশকে আবার নিয়ে যাবে আগস্ট বিপ্লবের পূর্বাবস্থায়। জনগণের কিছু বোঝার আগেই এ ধরনের সুযোগ সৃষ্টি করে দেয়া কিছুতেই যুক্তিসঙ্গত হবে না। পক্ষান্তরে আমরা যদি এই সময় কোনো প্রকার দ্বন্দ্বে না গিয়ে বোঝাপড়ার মাধ্যমে সরে দাঁড়াই তবে আমার বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যেই খালেদ চক্রের নিজস্ব কীর্তিকলাপের মাধ্যমেই খসে পড়বে তাদের মুখোশ। ফলে দেশবাসী এবং সেনাবাহিনীর সদস্যরা জানতে পারবে তাদের আসল পরিচয়। সবাই যখন পরিষ্কারভাবে বুঝতে পারবে যে পরাজিত আওয়ামী বাকশালী স্বৈরশাসন
এবং ভারতীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার বিনিময়ে ব্রিগেডিয়ার খালেদ তার উচ্চাভিলাষিতার চরিতার্থ করার জন্য তাদের উস্কানি এবং মদত নিয়েই পাল্টা অভ্যুত্থান ঘটিয়েছেন। তখন যদি কোনো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হয় খালেদ চক্রের বিরুদ্ধে, তবে সেই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন ও সমর্থন জানাবে দেশবাসী, ঠিক একইভাবে যেমনটি তারা জানিয়েছিল 15ই আগস্ট বিপ্লবকে। সেক্ষেত্রে জাতীয় বেঈমান ও তাদের বিদেশি প্রভুদের যে কোনো হুমকির মোকাবেলায় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের সাথে একাত্মতা প্রকাশ করবে জাগ্রত জনতা। সিপাহী জনতার ঐক্যের পরিপ্রেক্ষিতে কোনো ষড়যন্ত্রই কার্যকরী করা সম্ভব হবে না কারো পক্ষে, যেমনটি হয়নি আগস্ট বিপ্লবের পর। দ্বিতীয়ত, আমি মনে করি জাতিকে ধোঁকা দেবার জন্য কৌশল হিসেবে ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা প্রেসিডেন্ট মোস্তাককে সামনে রেখে আমাদের নিয়োজিত চিফ অফ স্টাফদের অপসারণ করে সমস্ত সামরিক বাহিনীর ওপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করার হীন প্রচেষ্টা করছে। প্রেসিডেন্টকে দিয়ে এই কাজটি হাসিল করার পর অতি সহজেই তাকে সরিয়ে তাদের রাজনৈতিক দোসরদের ক্ষমতায় পুনর্বহাল করবে তারা। তাই আমি মনে করি জাতীয় বেঈমানদের নীলনকশা বাস্তবায়নে প্রেসিডেন্ট মোস্তাকের কোনোরূপ ভূমিকা রাখা যুক্তিসঙ্গত হবে না। যদি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাকে পালন করতেই হয়, তবে সেটা তাকে করতে হবে আগস্ট বিপ্লবের চেতনার আলোকেই, তার নিজস্ব স্বকীয়তা বজিয়ে রেখেই, ব্রিগেডিয়ার খালেদ চক্রের হাতে ক্রিয়ানক হয়ে নয়। আমার মনে হয় এ বিষয়ে ব্রিগেডিয়ার খালেদ চক্রকে পরিষ্কার করে বলে দেয়া উচিত। তারা যদি প্রেসিডেন্টের শর্ত মেনে নিতে রাজি না হয়, সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রেসিডেন্টের ছেড়ে দেয়াই উচিত হবে বলে আমি মনে করি। আমার বক্তব্যের আলোকে রুদ্ধদ্বার অবস্থায় আমাদের মধ্যে কিছুক্ষণ আলোচনা হলো। আমার যুক্তি মেনে নিয়ে সবাই একমত হলেন এই মুহূর্তে কোনোরূপ সামরিক সংঘর্ষে যাওয়া ঠিক হবে না। ব্রিগেডিয়ার খালেদ চক্রের প্রতিনিধিদের কি বলা হবে সেটাও ঠিক করে নেওয়া হলো। একজন পাকা স্ট্যাটম্যান হিসেবে নিজেকে প্রমাণ করলেন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদ। প্রতিনিধিদের মুখোমুখি অত্যন্ত সাহসী ভূমিকা রাখলেন তিনি। অতি কঠোর এবং উপযুক্ত উত্তর দিয়েছিলেন তার নিজস্ব চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে। আমাদের আলোচনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালেককে ডেকে পাঠানো হলো প্রেসিডেন্টের অফিস কক্ষে। তারা দুজনেই কামরায় ঢুকে প্রেসিডেন্টকে স্যালুট করে দাঁড়ালো। ভাবগম্ভীর পরিবেশ। আমরাও রয়েছি একপাশে। প্রেসিডেন্ট মোস্তাক জানতে চাইলেন, বলো তোমাদের কি বলার আছে। কর্নেল মান্নাফ ব্রিগেডিয়ার খালেদের তরফের দাবিগুলো একটা একটা করে ব্যক্ত করে প্রেসিডেন্টের জবাব জানতে চাইলেন। সবকিছু শুনে খন্দকার মোস্তাক ধীরস্থিরভাবে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃঢ়তার সাথে বললেন, আচ্ছা, আমি তোমাদের কথা ধৈর্য ধরে শুনেছি। তোমরা ক্যান্টনমেন্টে ফিরে যাও এবং তাদের বলো তারা যদি আমাকে রাষ্ট্রপতি হিসাবে চালিয়ে যেতে চায়, তবে আমি মৃত্যুদণ্ড কার্যকর করব। জাতির বৃহত্তর স্বার্থে আমার নিজের শর্তে আমার দায়িত্ব এবং আমি দেশ রাষ্ট্রপ্রধান হিসেবে থাকতে মোটেও প্রস্তুত নই। সরকার কিছু ব্রিগেডিয়ার দ্বারা পরিচালিত হবে। আগে কিছু আমি চাই, অবিলম্বে চেন অফ কমান্ড পুনরুদ্ধার করা হোক এবং খালেদকে আমার অনুমতি দিতে হবে। আর দেরি না করেই বঙ্গভবনে আসবেন 3 জন চিফ অফ স্টাফ। খালেদকেও রিলে স্টেশন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। জাতীয় রেডিও এবং টিভি শীঘ্রই স্বাভাবিক সম্প্রচার পুনরায় শুরু করতে পারে সম্ভাব্য সময়। এই সময় আমার অগ্রাধিকার হলো দেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনা। আমার নির্দেশ যদি খালেদ মানতে রাজি না হয়, তবে তাকে বলবে তার উচিত বঙ্গভবনে এসে দেশ দখল করে যা কিছু তার ভালো লাগে তাই করুক। আমি একটা রিক্সাডাইকা আগামসি লাইনে জামুগা। ফিরে গেলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ করে আমরা ফিরলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে।
ব্রিগেডিয়ার খালেদ চাইছিলেন আমরাও তার সাথে যোগ দেই। প্রেসিডেন্টের জবাব শোনার পর কর্নেল হান্নাফ এবং মেজর মালেকের সঙ্গে ফিরে এলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যান্য সবাই আমাদের ফিরে আসার প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিলেন। কর্নেল মান্নাফ সবার উপস্থিতিতে প্রেসিডেন্টের বক্তব্য হুবহু তুলে ধরলেন। প্রেসিডেন্টের বক্তব্য শুনে ব্রিগেডিয়ার খালেদ বিষণ্ণ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন খন্দকার মোস্তাকের কাঁধে বন্দুক রেখে তার অভিসন্ধি হাসিল করা সম্ভব হবে না। ব্রিগেডিয়ার খালেদের চাল যে করেই হোক না কেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী জনাব মোস্তাক ধরে ফেলেছেন এবং তাই তিনি তার ফাঁদে পা না দিতে অস্বীকার করেছেন। মুহূর্তে চাপা আক্রোশে ফেটে পড়ল সবাই। কর্নেল সাফায়াত ক্ষোভে বলে উঠলেন, হাউ ডেয়ার হে স্পিক লাইক দ্যাট। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্রিগেডিয়ার খালেদ বলে উঠলেন, অল রাইট, ওয়ে শ্যাল সি। বলেই কর্নেল সাফায়াত, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার মঈন, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, স্কোয়াড্রন লিডার লিয়াকত, কর্নেল রৌফ, মেজর মালেক প্রমুখকে সঙ্গে করে বেরিয়ে গিয়ে পাশের রুমে রুদ্ধদ্বার আলোচনায় বসলেন। খালেদ চক্রের মূল সমস্যা ছিল সেনা পরিষদের সাংগঠনিক শক্তি, সাধারণ সৈনিকদের মধ্যে জেনারেল জিয়ার এবং জাতীয় পরিসরে মোস্তাক সরকারের জনপ্রিয়তা। আমাদের সমস্যা ছিল খালেদ চক্রের বাকশালপন্থী চেহারা উন্মোচিত না হওয়া পর্যন্ত বৃহত্তর জাতীয় স্বার্থে 25 বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতীয় প্রত্যক্ষ হস্তক্ষেপের সুযোগ না করে দেয়া। মিনিট 20 পর তারা ফিরে এলেন নিজেদের মাঝে আলাপ আলোচনা শেষ করে। ডালিম, খন্দকার মোস্তাক যখন আমাদের দাবিগুলো মেনে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে তাকে প্রধান বিচারপতি জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বললেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা হবে সংবিধান বিরোধী। তাছাড়া আইনের মানুষ হয়ে জাস্টিস সায়েম কি অসাংবিধানিকভাবে এভাবে রাষ্ট্রপতি হতে সম্মত হবেন? জবাবে প্রশ্ন করলাম আমি। ওয়েল, যেভাবেই হোক না কেন এই হস্তান্তরকে আইনসম্মত করে নিতে হবে। জাস্টিস সায়েমকে রাজি করাবার দায়িত্ব আমার। ব্রিগেডিয়ার খালেদের কথা থেকে আঁচ করতে অসুবিধা হলো না। কোনো অদৃশ্য সুতার টানে তিনি এ ধরনের সংবিধান বহির্ভূত একটা সমীকরণের প্রচেষ্টা চালাচ্ছেন, কোনো একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করার জন্য। এ ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলাপ না করে আমরা কিছুই বলতে পারবো না স্যার। আপনি আপনার প্রতিনিধিদের আমাদের সাথে দিয়ে দেন। বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপের পর তার জবাব তারা আপনার কাছে নিয়ে আসবে। বেশ, তাই হবে, সম্মত হলেন ব্রিগেডিয়ার খালেদ। আচ্ছা স্যার, আপনার পক্ষ থেকে আর কিছু না থাকলে আমার মনে হয় আমাদের চলে যাওয়া উচিত এখন, বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেইক্ষণে অপ্রত্যাশিতভাবে খালেদ ভাই বললেন, ডালিম, একটা কথা। আমরা জানি তুমি, নূর পাশা, শাহরিয়ার, হুদা, রাশেদ, মহিউদ্দিন ও অন্যান্যরা সবাই নিঃস্বার্থ দেশপ্রেমিক। স্বাধীনতা যুদ্ধকাল থেকেই দেশ ও জাতি সম্পর্কে আমাদের ধ্যান ধারণাও প্রায় এক। আমাদের তরফ থেকে আমি পরিষ্কারভাবে বলছি, কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক ছাড়া কারো বিরুদ্ধেই আমাদের তেমন কোনো অভিযোগ নেই। বরং আমাদের স্বপ্ন পূরণে তোমাদের সহযোগিতা আশা করছি। বিনীত অনুরোধ করছি, আমাদের সাথে যোগদান করো এবং এর কারণে আমাদের হাত আরও শক্তিশালী হবে। ব্রিগেডিয়ার খালেদের কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অভাবনীয় প্রত্যাশা। বুঝতে পারছিলাম না তার এই প্রস্তাবে কতটুকু আন্তরিকতা রয়েছে। পাল্টা কুদাতার তাৎপর্য কি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসররা বুঝতে পারছেন না? এটা অসম্ভব। আর সব বুঝে শুনে এ ধরনের প্রস্তাব রাখার মানে হলো এটাও একটি অতি সূক্ষ্ম চাল। প্রেসিডেন্টের মতো আমাদেরকেও এই রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িয়ে ফেলতে চাইছেন চক্রান্তকারীরা। একটু ভেবে নিয়ে আমি জবাব দিলাম, স্যার, এখন পর্যন্ত নিজেদের সম্পর্কে ভাববার কোনো সময় তো পেলাম না।
তাছাড়া ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সবার সাথে আলাপ আলোচনা করা ছাড়া আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। আলোচনার মাধ্যমে ঠিক করা হবে আমাদের কি করা উচিত এবং আমরা কি করব। স্যার, আপনার সপক্ষে যারা রয়েছে তাদের অনেকেই 15ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থানের সময় আমাদের সপক্ষেই ছিল। এ সম্পর্কে আপনিও অবগত রয়েছেন। আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, জেনারেল জিয়া আমাদের কিংবা আগস্ট বিপ্লবের তথা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন অথবা সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করে যোগ্য নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, এর কোনোটাই আমরা যুক্তিসঙ্গত মনে করি না। এ ধরনের অভিযোগ এবং প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করি আমরা। বিনা কারণে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে তার উপর অনাস্থা আনার অজুহাতে এই ধরনের একটা জাতীয় সংকট সৃষ্টি করার উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না। আপনাদের শক্তি বৃদ্ধি করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুধু এতটুকুই বলবো, 15ই আগস্টের চেতনা এবং 3 নভেম্বরের উদ্দেশ্য এক নয়। 15ই আগস্ট এবং 3 নভেম্বরের ঘটনা কোনো দিনই বাংলাদেশের ইতিহাসে একইভাবে লেখা হবে না। স্বৈরাশাসন ও একনায়কত্বের নাগপাশ এবং বিদেশি প্রভুদের জাঁতাকল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাস্তবায়নের পথ খুলে দেবার জন্যই সংঘটিত হয়েছিল 15ই আগস্টের মহান বিপ্লব। আগস্ট বিপ্লবের সফলতা এবং এর প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এক উজ্জ্বল অবিস্মরণীয় মাইলফলক হয়ে চিহ্নিত হবে বাংলাদেশের ইতিহাসে। আপোষহীন সংগ্রামী বাংলাদেশিদের জন্য জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক চেতনার প্রতিভূ হিসেবে চিরভাস্কর হয়ে থাকবে 15ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তন। পক্ষান্তরে 3 নভেম্বরের ঘটনা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জাতীয় স্বার্থবিরোধী চক্রান্তের কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হবে ইতিহাসে। জানি আমার এই বক্তব্য ঠিক এই মুহূর্তে আপনাদের কারো কাছেই গ্রহণীয় নয়, কিন্তু অদূর ভবিষ্যতই আমার কথার সত্য মিথ্যা যাচাই করবে। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে সিদ্ধান্তই আমরা গ্রহণ করি সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এভাবেই ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীদের সাথে বোঝাপড়া শেষ করে বঙ্গভবনে ফিরে এলাম। সঙ্গে এসেছিলেন তাদের 2 প্রতিনিধি, কর্নেল মান্নাফ এবং মেজর মালেক। পথে নূর আমায় বলল, স্যার, আপনি যেভাবে ব্রিগেডিয়ার খালেদকে কথাগুলো বলছিলেন তাতে আমি কিন্তু বেশ কিছুটা শঙ্কিতই হয়ে উঠছিলাম। নূরের কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম, যুক্তিসঙ্গত কথাই বলেছে নূর। এতটা খোলাখুলিভাবে ওই ধরনের কথা বলাটা নিঃসন্দেহে ছিল একটা বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ। কোনো চিন্তাভাবনা ছাড়াই কথাগুলি বেফাঁস বেরিয়ে এসেছিল মুখ দিয়ে অটোমেটিক্যালি। নিঃস্বার্থভাবে কোনো সঠিক এবং মহৎ উদ্দেশ্য নিয়ে এগুলে প্রয়োজনীয় সাহসিকতা হয়তোবা আল্লাহ তাআলাই জুগিয়ে দেন। বঙ্গভবনে ফিরে এসে প্রেসিডেন্টকে জানালাম, চক্রান্তকারীরা জাস্টিস সায়েমের মাধ্যমে ক্ষমতা পুনর্দখলের পরিকল্পনা গ্রহণ করেছে। সব শুনে প্রেসিডেন্ট মোস্তাক জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তার এ সিদ্ধান্তের কথা জেনে নিয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক বঙ্গভবন থেকে ফিরে যান। সেনা পরিষদ সামরিকভাবে চিহ্নিত নেতাদের দেশের বাইরে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য অর্জনের জন্য এটা ছিল একটি সামরিক কৌশল মাত্র। প্রেসিডেন্টের সিদ্ধান্তের পর সেনা পরিষদের কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে বাস্তব অবস্থার পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয় যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এক্সপোসেড নেতারা কৌশলগত কারণে দেশ ত্যাগ করে দেশের কাছাকাছি কোনো রাষ্ট্রে সমসাময়িকভাবে অবস্থান নেবে। সার্বিক বিবেচনায় ব্যাংকককেই সর্বোত্তম জায়গা হিসেবে বিবেচিত করা হয়।
এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কী করে খালেদ চক্রের পতন ঘটাতে হবে সেই বিষয়ে। জাতীয় বেঈমান পরাজিত আওয়ামী বাকশালী গোষ্ঠী এবং তাদের মুরব্বী ভারতের হাতে ক্রিয়ানক খালেদ চক্রকে উৎখাত করার জন্য সেনা পরিষদ কর্নেল তাহেরের নেতৃত্বাধীন গণবাহিনী এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক অন্যান্য দল ও গ্রুপ ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে খালেদ চক্রের মুখোশ উন্মোচিত হবার পর উপযুক্ত সময়ে ঐক্যবদ্ধভাবে আরেকটি অভ্যুত্থান ঘটাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা ছিল প্রেসিডেন্ট মোশতাক এবং জেনারেল জিয়াউর রহমানের সম্পর্কে। সফল বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে খালেদ চক্রের পতনের পর সর্বপ্রথম কাজ হবে জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে তাকে আবার সেনাপ্রধান হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা। নিজ পদে অধিষ্ঠিত হবার পর জেনারেল জিয়াউর রহমান জনাব খন্দকার মোশতাক আহমদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানাবেন। আরও সিদ্ধান্ত নেওয়া হয় নেতৃবৃন্দের যে অংশ ব্যাংককে অবস্থান করবে তার সাথে প্রয়োজন মতো যোগাযোগ রক্ষা করে চলবে সেনা পরিষদ। জরুরি বৈঠকের সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টের ইউনিটগুলোতে জানিয়ে দেবার বন্দোবস্ত করা হয়। কর্নেল তাহেরও তখন বঙ্গভবনে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বৈঠক যখন শেষ হয় তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ইতিমধ্যেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংককে যাবার সব ব্যবস্থা করার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার খালেদকে আমাদের দেশত্যাগ করার সিদ্ধান্ত জানাবার জন্য ফোন করলাম। স্যার, আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আপনি হয়তোবা জেনেও থাকতে পারেন, তবুও কথা দিয়ে এসেছিলাম তাই কথা রক্ষার্থে জানাচ্ছি। রশিদ, ফারুক, শাহরিয়ার, নূর, পাশা, হুদা, রাশেদ, মহিউদ্দিন, শরফুল, মাজেদ, কিসমত, নাজমুল, মোসলেম, হাশেম, মারফত এবং আমি সপরিবারে দেশ ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি। আজ রাতেই চলে যাব আমরা। প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে। আপনার সাথে সহযোগিতা করার অনুরোধ রাখা সম্ভব হলো না স্যার। দেশ ও জাতির জন্য ভবিষ্যতে আর কিছু করার তৌফিক আল্লাহ পাক যদি নাই দেন সেটা মেনে নিতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এর চেতনা এবং নীতির প্রশ্নে আপোষ করে জাতীয় বেঈমান হিসাবে পরিচিতির যে গ্লানি সেটা সহ্য করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়, হবেও না কোনো দিন। রশিদ, ফারুক সম্পর্কে আমাদের বিরূপ মনোভাব আছে। তারা দেশ ছেড়ে যেতে চাইতে পারে, কিন্তু তোমরা দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছ কেন সেটা এখনও বুঝতে পারছি না। আবার কথাগুলোর পুনরুক্তি করলেন ব্রিগেডিয়ার খালেদ। মুখে আন্তরিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করলেও বুঝেছিলাম আমাদের দেশত্যাগের খবরটা পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছিলেন ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা, এটা ভেবে যে তাদের প্রতিপক্ষের একটি শক্তিশালী গোষ্ঠীর থ্রেট থেকে রেহাই পেলেন তারা। এভাবেই দেশ ও জাতিকে একটি সম্ভাব্য আত্মঘাতী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে খালেদ চক্র ও নব্য চালুক্যদের ষড়যন্ত্রকে পরাস্ত করার কৌশলগত কারণেই ৩ নভেম্বর ১৯৭৫ সাল বিমানের একটি স্পেশাল ফ্লাইটে আমরা দেশ ছেড়ে চলে এসেছিলাম। ৭ নভেম্বর ১৯৭৫ সালের বৈপ্লবিক সিপাহী জনতার অভ্যুত্থান। ব্যাংককের উদ্দেশ্যে আমাদের দেশত্যাগের পর মাত্র ৩ দিনের মধ্যেই সেনা পরিষদ এবং গণবাহিনীর যৌথ উদ্যোগে ব্রিগেডিয়ার খালেদ চক্রের বিরুদ্ধে ঐতিহাসিক বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত হয়। অন্যান্য দেশপ্রেমিক এবং প্রগতিশীল শক্তিসমূহ ওই অভ্যুত্থানে যোগ দেয়। দেশপ্রেমিক বীর সেনানীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় জাগ্রত জনতা।
আমাদের দেশত্যাগের মাত্র 3 দিনের ব্যবধানে মূলত সেনা পরিষদ এবং কর্নেল তাহেরের অধীনস্থ গণবাহিনীর যৌথ নেতৃত্বে সংগঠিত হয় 7 নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব। ক্ষমতাচ্যুত হয় খালেদ চক্র। জাতীয় বেঈমান ও তাদের বিদেশি প্রভুদের সব চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দেয় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিকরা। দেশের আপামর জনসাধারণ 7 নভেম্বরের বৈপ্লবিক অভ্যুত্থানকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে সেনাবাহিনীর বীর জওয়ানদের সাথে যোগ দেয়, ঠিক একইভাবে যেভাবে তারা সমর্থন জানিয়েছিল আগস্ট বিপ্লবকে। এই 2 ঐতিহাসিক দিনে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সর্বত্র সংগ্রামী জনতার ঢল নেমেছিল পথে প্রান্তে, অলিতে গলিতে, শহরে গ্রামে। নামাজে শুকরানা আদায় করেছিলেন মুসল্লিরা মসজিদে মসজিদে। শহর বন্দরে খুশিতে আত্মহারা জনগণের মাঝে মিষ্টি বিতরণে ধুম পড়ে গিয়েছিল। সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং জনগণের একাত্মতায় সৃষ্টি হয়েছিল এক দুর্ভেদ্য জাতীয় ঐক্য। সেই 2 ক্লান্তিলগ্নে সম্মিলিতভাবে তারা বাংলাদেশকে পরিণত করেছিল এক দুর্জয় ঘাঁটিতে। সমগ্র জাতি প্রস্তুত ছিল ভারতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো আগ্রাসন কিংবা হুমকির বিরোধিতা করার জন্য। সফল বিপ্লবের পর কুচক্রকারীদের নেতা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী দেশ ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিপ্লবীদের হাতে নিহত হন। কর্নেল সাফায়াত জামিল ও অন্যান্যদের বন্দী করা হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে আবার তাকে আর্মি অফ চিফ স্টাফের পদে অধিষ্ঠিত করা হয়। তিনি জনাব খন্দকার মোস্তাক আহমদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আবেদন জানান, কিন্তু জনাব খন্দকার মোস্তাক আহমদ জেনারেল জিয়াউর রহমানের আবেদনে পুনরায় রাষ্ট্রপতি হতে অসম্মতি প্রকাশ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব পুনরায় গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে তিনি ওই দিন জাতির উদ্দেশ্যে এক ভাষণ দান করে 7 নভেম্বরের সিপাহী জনতার বৈপ্লবিক অভ্যুত্থানকে পূর্ণ সমর্থন জানান। 15ই আগস্ট এবং 7 নভেম্বরের ঐতিহাসিক ঘটনা দুইটি বিচ্ছিন্ন নয়। ঘটনা দুইটি একই সূত্রে বাঁধা। একই চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের নেতৃত্বে সংগঠিত হয়েছিল এই দুইটি বৈপ্লবিক অভ্যুত্থান। 15ই আগস্ট অগ্রণীর ভূমিকায় ছিল সেনা পরিষদ, আর 7 নভেম্বর একই দায়িত্ব যৌথভাবে পালন করেছিল সেনা পরিষদ এবং কর্নেল তাহেরের অধীনস্থ গণবাহিনী। এই দুইটি ঐতিহাসিক জনপ্রিয় অভ্যুত্থানের চেতনা ছিল জাতীয় অস্তিত্ব রক্ষার চেতনা, গণতন্ত্র ও মানবিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেতনা, ইন্দো সোভিয়েত বলয়ের নাগপাশ ছিন্ন করে জাতীয় স্বাধীনতাকে অর্থবহ করে তোলার চেতনা, স্বৈরশাসক ও একনায়কত্বের অবসান ঘটিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার চেতনা। এক কথায় বলতে গেলে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা। 3 নভেম্বর থেকে 7 নভেম্বর এই সময়েই আমার এই ঘটনা বিবরণের সপক্ষে প্রমাণ হয়ে আছে 7 নভেম্বর সফল বিপ্লবের পর সৈনিক জনতার মুখে ধ্বনিত স্লোগানগুলি। সেদিন ঢাকার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল গগনবিদারী স্লোগানে, নারে তাকবীর, আল্লাহু আকবার, সিপাহী জনতা ভাই ভাই, খালেদ চক্রের রক্ত চাই, খন্দকার মোস্তাক জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, মেজর ডালিম জিন্দাবাদ, কর্নেল তাহের জিন্দাবাদ, ডালিম তাহের ভাই ভাই, বাকশালীদের রক্ষা নাই, রশিদ ফারুক জিন্দাবাদ, খালেদ মোশাররফ মুর্দাবাদ, জেনারেল জিয়া যেখানে আমরা আছি সেখানে। 15ই আগস্ট 1975-এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে, অম্লান হয়ে থাকবে নিজ মহিমায়। সেদিন আগস্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈরশাসনের একনায়কত্ব ও একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল।
এবং উন্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার। আগস্ট বিপ্লব বাকশালী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে প্রগতিশীলতার সৃষ্টি করে সূচনা করে এক নতুন দিগন্তের। 15ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তনের সময় বাকশালী প্রবীণ নেতা মরহুম আব্দুল মালেক উকিল লন্ডন সফর করছিলেন মুজিব হত্যার প্রতিক্রিয়া জানাতে গিয়ে। তখন সেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশে ফেরাউনের পতন হয়েছে। আওয়ামী বাকশালী নেতা জনাব মহিউদ্দিন আহমদ খন্দকার মোস্তাক সরকারের বিশেষ দূত হিসেবে ছুটে গিয়েছিলেন সোভিয়েত নেতৃবৃন্দকে আগস্ট বিপ্লবের অপরিহার্যতা বুঝিয়ে তাদের সমর্থন আদায় করার জন্য। জনাব আবু সাইদ চৌধুরী মুজিব সরকারের সাবেক রাষ্ট্রপতিও স্বেচ্ছায় খন্দকার মোস্তাকের বিশেষ দূত হিসেবে ও পরবর্তীকালে তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের অন্যান্য রাষ্ট্র সফর করে আগস্ট বিপ্লবের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে সে সমস্ত দেশের নেতৃবৃন্দকে অবহিত করার দায়িত্ব পালন করেছিলেন। 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের পর যে জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল, জাতীয় জীবনের পরিপ্রেক্ষিতে তারই ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলেছে। নিঃস্বার্থ দেশপ্রেম ও জাতীয় মুক্তির প্রতীক 15ই আগস্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান ও তার চেতনা সর্বকালে সর্বযুগে এদেশের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে নব্যসৃষ্ট মির্জাফর ও জাতীয় বেঈমানদের উৎখাত করতে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত নিদর্শন 15ই আগস্টের মহান বিপ্লব। গায়ে মানে না আপনি মোড়ল। শেখ মুজিবকে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু হিসেবে মেনে নেয়ার কোনো যুক্তি নেই। কোনো ব্যক্তিকে জাতির পিতার মর্যাদা দেবার বিষয়টি জনগণের আবেগের সাথে জড়িত। শক্তি প্রয়োগ করে কিংবা আইনের দাপটে ওই আবেগ সৃষ্টি করা সম্ভব নয়। স্বাধিকারের আন্দোলনের মুজিবের অবদান অন্যান্য নেতাদের মতোই সর্বজন স্বীকৃত। 1972 সালে শেখ মুজিব যখন ক্ষমতাসীন হন, তখন তিনি ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় নেতা। তার আমলেই দেশের সংবিধান প্রণীত হয়েছিল। সেখানে তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেবার জন্য জনগণের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। মাত্র 3 বছরের মাথায় দুঃশাসনের জন্য তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসে। 75-এর জানুয়ারিতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে স্বৈরাচারী একদলীয় বাকশাল কায়েম করে তিনি পারিবারিক রাজতন্ত্রই কায়েম করেছিলেন। স্বৈরাশাসনের নাগপাশ থেকে জনগণকে মুক্ত করেছিল 15ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থান। অভ্যুত্থানের পর খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হয়েছিলেন। 3 সশস্ত্র বাহিনীর প্রধান তার সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। বাকশালীয় সংসদরা মোস্তাক সরকারের বিরুদ্ধে সামান্য প্রতিবাদও করলেন না। শেখ মুজিবের মন্ত্রীদের বৃহতাংশই মোস্তাক সরকারে যোগ দিলেন। রক্ষী বাহিনীর প্রধান কোনো প্রতিক্রিয়াও দেখালেন না। পক্ষান্তরে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, সে কথা ওই সময় যাদের বয়স অন্তত 10-12 বছর তাদের স্পষ্ট মনে থাকার কথা। গত 15ই জুলাই 2001 সালের রাতে কেয়ারটেকার সরকার কায়েম করার পরপরই স্বতঃস্ফূর্তভাবে জনগণ বিপুল সংখ্যায় মুক্তির আনন্দ যেভাবে প্রকাশ করেছে, 75-এর আগস্টে জনগণ এর চেয়েও বহুগুণ বেশি আবেগ, উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেছিল। উপরোক্ত প্রতিক্রিয়া একথাই প্রমাণ করে যে শেখ মুজিবকে জনগণ জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করেনি, বরং তার কুশাসন থেকে মুক্তি পেয়ে পরম স্বস্তি বোধ করেছে এবং আনন্দ উৎসবে মেতে উঠেছে। এতেও প্রমাণিত হয় যে শেখ মুজিব কখনোই জনগণের মনে জাতির পিতা হিসেবে স্বীকৃতি লাভ করেনি। তা না হলে তার নিহত হবার কারণে রাস্তায় নেমে জনগণ অবশ্যই বিলাপ করত। বিলাপ করা তো দূরের কথা, কেউ প্রকাশ্যে সেদিন ইন্নালিল্লাহ পড়েছে বলেও নাকি জানা যায়নি।
বঙ্গবন্ধু উপাধিতে যারা তাকে ভূষিত করেছিল তারাই আবার সে উপাধি ফিরিয়ে নিয়েছিল। এ ব্যাপারে পূর্বে আলোচিত হয়েছে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি যদি আপনার পছন্দের বইটির এরকম অডিও সিরিজ শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন। আপনাদের জন্য একটি পোল পোস্ট করা হয়েছে, সেখান থেকে নির্বাচিত করা হবে কোন বইটির ভিডিও আগে আসবে, তাই অবশ্যই সেখানে পার্টিসিপেট করবেন। হতে পারে আপনার পছন্দের বইটি আমাদের পরবর্তী একটি সিরিজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি চেপে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের কাছে। এই ইতিহাসগুলো সবারই জানা প্রয়োজন, এগুলো খুব গুরুত্বপূর্ণ ইতিহাস। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরে আসব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।